নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি ক্রস ফায়ার। বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই মানুষের মধ্যে হই হই। টুরিস্ট স্পটগুলোয় উপচে পড়ছে ভিড়। করোনা বিধিকে থোড়াই কেয়ার। এভাবে চললে বড় বিপদ রক্ষা কার্যত অসম্ভব বলছে আইএমএ, বলছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণ হতেই উদাসীনতার ছবি সর্বত্র। ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। অন্যদিকে ভ্যাকসিন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ। আইএমএর সতর্কতা যে কোনো রকম পলিটিক্যাল বা ধর্মীয় গ্যাদারিং, ধর্মীয় জনসমাবেশ এই মুহূর্তে বন্ধ রাখা হোক, এইসব নিয়ে আলোচনা করব আমরা ক্রস ফায়ার অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল সাংসদ এবং আইএমএ সভাপতি ডক্টর শান্তনু সেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে ডক্টর ইন্দ্রনীল খান, রয়েছেন চিকিৎসক ডক্টর কুণাল সরকার, আমাদের সঙ্গে রয়েছেন আরেক বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবরাজ যশ, এবং কিছুক্ষণের মধ্যেই ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দেবজিৎ দত্ত আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি আলোচনায় আসার আগে একবার আপনাদের দেখাবো, বিধিনিষেধ শিথিল হতেই পর্যটন স্থানে ভিড়। ভাবটা এমন যেন করোনা নেই। দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণ হতেই ভিড়ে ভিড়াক্কার একের পর এক টুরিস্ট স্পট। এভাবে চললে তৃতীয় ঢেউ অনিবার্য, এড়ানো যাবে না ভয়াবহ ক্ষয়ক্ষতি। ইতিমধ্যে কেন্দ্রকে সতর্ক করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। করোনা বিধি না মেনে ভয়াবহ পরিণতি ডেকে আনা হচ্ছে। প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, হাসপাতালে বেড নেই, অক্সিজেনের অভাব, মৃত্যু মিছিল, কিন্তু তারপরেও উদাসীনতা। আগাম সতর্ক না হলে আরো বড় বিপদের সামনে দাঁড়িয়ে দেশ। এই আবহে টুরিস্ট স্পটগুলোর ভিড় নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীরও। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিল অসম, নাগাল্যান্ড, সিকিম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরাম। हिल स्टेशन में, मार्केट्स में बिना मास्क पहने, बिना प्रोटोकॉल का अमल किए बिना भारी भीड़ का उमड़ना, मैं समझता हूं एक चिंता का विषय है, ठीक नहीं है। কোভিডের প্রকোপ বেশি এমন 80% জেলায় উত্তর পূর্ব ভারতের 14টি রাজ্যে রয়েছে। পর্যটন শিল্প বা ব্যবসার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেও পর্যটকরা যাতে কোভিড বিধি মেনে চলেন সে বিষয়ে রাজ্যগুলিকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি প্রথমে ডক্টর কুণাল সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, এই যে আশঙ্কার জায়গাটা, যে আশঙ্কা থেকে আইএমএর তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, এই আশঙ্কার ভিত্তি কতটা? মৌপিয়া, নিশ্চয়ই আইএমএ যে সতর্ক করেছে এবং যে অত্যন্ত কড়া ভাষায় কোনো রকম ভাষা কথাবার্তা না বলে তারা যে সতর্কতাটা দিয়েছেন, এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এখন একটা কথা আমাদের মনে রাখতে হবে মৌপিয়া, সেটা হলো আমরা যে একটা অতীব মারাত্মক দ্বিতীয় ওয়েভে নাস্তানাবুদ হয়েছিলাম, মনে রাখতে হবে সেই দ্বিতীয় ওয়েভ আমাদের চোখের সামনে দিয়ে শুরু হয়েছিল প্রায় আমরা নাজেহাল হবার প্রায় 1.5 মাস 2 মাস আগে। সেটা শহর থেকে শুরু হয়নি, সেটা গ্রামাঞ্চল থেকে শুরু হয়েছিল। আর আমরা যে দেখছি যে অমুক জায়গায় ইনফেকশনটা বাড়ছে, কথাটা হলো এটা তো শুধু পরিসংখ্যান নয়। প্রশ্নটা হলো যে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ে কি করছি, সেখানে পাবলিক হেলথ মেকানিজম কি নেওয়া হচ্ছে। আগুনটা যদি চোখে আসে তাহলে সবাই সেটাকে আগুন 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 বলে তো লাভ নেই। কথাটা হলো যে কিভাবে আমি সেই আগুনটা নেভাবো, কিভাবে আগুনটা না বাড়ে তার জন্য আমি কি করলাম। তো মহারাষ্ট্রতে আমরা দৃশ্যত যে একটা ঢিলেমি গাফিলতি করেছি, প্রথমত এই যে হিল স্টেশন, এই হিল স্টেশন হোক, সমুদ্র তট হোক, যাই হোক, সেটা তো দেশেরই একটা অংশ।
আমরা এত রকমভাবে মানে বিভিন্ন পলিটিক্যাল এটসেট্রা কারণে মানুষ এখানে ঢুকবে না আটকাতে পারি, ওখানে ঢুকবে না আটকাতে পারি, আর আজকে একটা মহামারীর সময় আমরা মানুষের মুভমেন্টকে রেগুলেট করতে এতটা আমরা বেগ পাচ্ছি কেন? আজকে আমার চোখের সামনে কেরালার 5টা ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রের 5টা ডিস্ট্রিক্ট, তার জন্য আমাদের ইনফেক্টিভিটি নাম্বারটা 0.6 থেকে আজকে 1-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, সেটা যেমন আমরা খবরে রিপোর্ট করছি, সেটা নিয়ে যেমন আমরা চিঠি লিখছি, তার সঙ্গে সঙ্গে আমাকে বুঝতে হচ্ছে যে তার অ্যাকম্পানিং পাবলিক হেলথ মেজার কি হলো, সেখানে আমরা টেস্টিং ট্র্যাকিং করে সেখানে আমরা ইনফেকশনটা কমাতে পারছি কিনা, আর তাদের উপচে পড়া ইনফেকশনটা যাতে বাকি দেশে ছড়িয়ে না পড়ে তার জন্য আমরা কি মেথড নিলাম সেটা ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সঙ্গে তোমরা অলরেডি উল্লেখ করেছো যে আমরা যে একটা সাংঘাতিক আন্ডার ভ্যাকসিনেট করছি, এই ভ্যাকসিনেশন টার্গেট জুলাইয়ের টার্গেটের এখনো 50% আমরা হিট করতে পারিনি, সেটা আমাদের আশঙ্কাকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। আমি ঠিক এই জায়গাতে গিয়েই ডক্টর ইন্দ্রনীল খানের কাছে আসবো। ডক্টর খান, এখন অবধি আমরা যেটা দেখছি সেটা ধর্মীয় সেন্টিমেন্টের দিক থাক, ধর্মীয়, আমি আসবো ইন্দ্রনীল খানের কাছে। ইন্দ্রনীলের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দেবজিৎ দত্ত। দেবজিৎ বাবু, স্বাগত জানাই আপনাকেও। আমি একটু ডক্টর শান্তনু সেনের কাছে যাব। ডক্টর সেন, আইএমের এই অবস্থান সম্পর্কে একটু যদি আপনি ব্যাখ্যা করেন যে কোন উদ্বেগের জায়গা থেকে এই চিঠি দিতে হলো? দেখুন, আমি আপনাকে আইএমের সদ্য প্রাক্তন সর্বভারতীয় সভাপতি হিসাবেও যে কথাটা বলতে চাইব, আমাদের এই চিঠির মূল উদ্দেশ্য ছিল এটাই যে ভারত সরকারের কাছে পরিষ্কার এই বার্তাটা পৌঁছে দেওয়া যে আগামী অন্তত 3 মাস আমাদের সব ধরনের সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। তার কারণ আমরা দেখেছিলাম যে কুম্ভ মেলার একটা ঘটনা কিভাবে সুপার স্প্রেডারের কাজ করে কত লক্ষ লক্ষ মানুষকে, এবং সেটা হয়তো কোটিতেও পৌঁছে গিয়ে থাকতে পারে, কত মানুষকে ইনফেক্ট করেছিল। এবং আমাদের বক্তব্য যে আমরা জানি একটা প্যান্ডেমিক ফ্যাটিক বলে একটা কথা আছে, দীর্ঘদিন মানুষ প্যান্ডেমিকের মধ্যে চলতে চলতে, লকডাউনের মধ্যে চলতে চলতে একটা ফ্যাটিক হয়ে যায়, সেখানে হঠাৎ করে তাদের মধ্যে একটা রিল্যাক্টেন্ট অ্যাটিটিউড দেখা যায়। আমরা ক্যাটাগরিক্যালি আমাদের প্রেস রিলিজে কেন্দ্রীয় সরকারকে এটা বোঝাতে চেয়েছি যে এই সমস্ত ধর্মীয় স্থানে এবং এই সমস্ত পর্যটন কেন্দ্রে মানুষ আসার ফলে একটা দেশের যে রেভিনিউ জেনারেশন হয় তার থেকে অনেক বেশি রেভিনিউ লস হয় যদি একটা প্যান্ডেমিকের সময় অনেক বেশি মানুষ আক্রান্ত হয়, তাকে হাসপাতালে রেখে ভর্তি করে ট্রিটমেন্ট করা, ভেন্টিলেশন, আইসিইউ এটসেট্রা সাপোর্ট দেওয়ার জন্য। সুতরাং সরকার যেন সেটা ভাবে। দ্বিতীয়ত আমরা বলতে চেয়েছি যে বিষয়ে অলরেডি আমরা একটা বাস মিস করে গেছি, সেটা হচ্ছে মাস ভ্যাকসিনেশন। আমরা দেখছি জুলাই মাসের মধ্যে তারা যে ভ্যাকসিন দেবে বলছে, এদিকে তারা যে আলটিমেট ডেট দিচ্ছে যার মধ্যে একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজকে তারা ভ্যাকসিনেট করবে বলে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছে, দুটোর মধ্যে বিস্তর ফারাক। তাই আমরা বলেছি যে কোনো মূল্যে অবিলম্বে মাস ভ্যাকসিনেশনের ব্যবস্থাটা করতে হবে। এই দুটো দিকে আমরা জোর যদি না দিতে পারি তাহলে তৃতীয় ঢেউয়ের ছোবল থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। এই সতর্কীকরণের জন্যই আমরা এই প্রেস রিলিজ করা এবং কেন্দ্রীয় সরকারকে এই চিঠিটা আমাদের দেওয়া। এখানে আমার প্রশ্ন ডক্টর ইন্দ্রনীল খানের কাছে। ডক্টর খান, এটা ঠিকই যে সমস্ত জায়গার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধর্মীয় সেন্টিমেন্ট রয়েছে, ধর্মীয় ভাবাবেগ রয়েছে, এবং আমরা সবাই উৎসব চাই। আমরা সত্যিই এই 1.5 বছরে হাঁফিয়ে উঠছি, আমাদের সবার একটু মনে হয় যে ঠিক আছে, দেখা যাক, একটু বেড়াতে যাই, একটু কোনো পর্যটনের জায়গায় যাই। কিন্তু যেখানে বারবার চিকিৎসকরা সতর্ক করছেন, যেখানে আইএমের তরফ থেকে সতর্ক করা হচ্ছে, সেখানে কোথাও কি যে কোনো ধরনের ধর্মীয় সেলিব্রেশন থেকে একটু এই মুহূর্তে বিরত থাকাটা অত্যন্ত জরুরি নয়? দেখুন, ধর্মীয় হোক বা রিক্রিয়েশনাল পারপাসে হোক, যে কোনো সেলিব্রেশন, একটা কথা আছে যে এখানে যেমন রিভেঞ্জ ট্রাভেল বলে একটা বস্তু আছে, যে আজকে যেই মনে হলো যে একটু লকডাউন শিথিল হয়েছে তাহলে সবাই ছুটে চলে যাই, যে আমাদের কারুর যদি হিমালয় বেশি পছন্দ, কারুর সমুদ্র বেশি পছন্দ, তো সেখানে ছুটে যাচ্ছি। তো অবভিয়াসলি সেই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই মোহটা একটু কিছুদিনের জন্য ত্যাগ করতে হবে। অবশ্যই রেসপন্সিবল ট্রাভেল বলেও আর একটা কথা আছে।
আমরা ট্রাভেল না করলে তো এই যে ট্যুরিজমের ওপর যারা ডিপেন্ডেন্ট আছে, তাদের জীবিকা নির্বাহ করেন ট্যুরিজমের ওপর, তাদেরও তো ক্ষয়ক্ষতি হবে। তো সেই জন্য একটা রেসপন্সিবল ট্রাভেল করলে, অর্থাৎ যে এই যে মাস্ক পরা, এই যে ম্যান্ডেটারিলি, তারপর ভ্যাকসিনেট হয়ে তারপরে যাওয়া সেই সব এলাকায়, এবং বড় বড় জটলাকে অ্যাভয়েড করা, সেই বিষয়গুলো আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে। সরকারের বিভিন্ন রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, প্রত্যেকের কিছু দায়িত্ব আছে, সেগুলো তারা পালন করতে হবে তাদের। কিন্তু তার সাথে সাথে আমরা নাগরিক হিসাবেও কিন্তু প্রত্যেকের আমাদের এই দায়িত্বগুলো প্রত্যেককেই পালন করতে হবে। কারণ এটা একটা টোটালি আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, এবং এই ভাইরাস তো আগে ছিল না। আজকে প্রথম এই ভাইরাসের আবির্ভাব হয়েছে 2019-এর ডিসেম্বরে, প্রথম আমরা রিপোর্ট পাচ্ছি যে কেস রিপোর্ট হয়েছে, অর্থাৎ তার আগে এই ভাইরাস ছিল না। চায়নাতে তৈরি হয়েছে ভাইরাস, এখন তার অনেক ধরনের মিউটেশন হচ্ছে, আলফা, বিটা, ডেল্টা, গামা, এবং যত এটা সার্কুলেশনে থাকবে, যত এরকম ভিড় জটলা হবে, মাস্ক ছাড়া লোকে ঘুরে বেড়াবে, তত বেশি কিন্তু এই ভেরিয়েন্ট, এই মিউটেশনগুলো ঘটতে থাকবে। এবং সেগুলো তার মধ্যে কোন ভেরিয়েন্টটা খুব বেশি ভয়ানক, সেটা কিন্তু একটা মানে আমাদের হয়তো পুরো একটা মানে পুরো যে হিউম্যানিটির ওপর একটা বড় প্রশ্ন এসে যেতে পারে, যে হিউম্যান কাইন্ড, আমাদের সিভিলাইজেশনের ওপরও প্রশ্ন আসতে পারে যদি একটা এরকম খুব মারণ একটা কিছু ভেরিয়েন্ট মিউটেশনে গড়ে ওঠে। সুতরাং প্রত্যেকের সতর্ক থাকা অবশ্যই উচিত। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, আজকে দেখছেন যখন ভারতের প্রধানমন্ত্রী তিনি সতর্কীকরণ করছেন দেশবাসীকে, উত্তর পূর্বের রাজ্যগুলোকে, কিন্তু সেখানে একই দিনে দেখছি আবার যখন আমরা থার্ড ওয়েভ নিয়ে সবাইকে সতর্ক করছি, তখন আমাদের দেশের একটি রাজনৈতিক দল, নামটা তৃণমূল কংগ্রেস, তারা আজকে ভোট করানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ভোটের জন্য দিল্লিতে চলে যাচ্ছে ইলেকশন কমিশন, এক্ষুনি তাদের বাইপোল দরকার, কারণ তারা আজকে কোভিডের যে তৃতীয় ওয়েভ, তাদের সেটা নিয়ে কনসার্ন নয়। এবং কনসার্ন তো আমরা বুঝতে পারছি, আজকে পশ্চিমবঙ্গে আজকে বিভিন্ন রাজ্যে যখন দিনে এক এক জায়গায় কোথাও 8 লক্ষ 10 লক্ষ করে ভ্যাকসিনেশন হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমরা দেখে যাচ্ছি সেই ফিগারটা রয়েছে 2 লক্ষর কাছাকাছি, কখনো 2,25,000, কখনো 2,10,000, এরকম একটা ফিগার। এবং আমরা দেখেছি দ্বিতীয় ঢেউয়ের মুখে এই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের যে নির্বাচন, আসবো ডক্টর খান আপনার বক্তব্যের রেস্টে নেই, আসবো ডক্টর খান। ডক্টর সেন, তখন আমরা দেখেছি যে ভোটকে কেন্দ্র করে এমনকি আপনাদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে বারবার যে 8 দফায় কেন ভোট করা হচ্ছে। মাদ্রাজ হাইকোর্ট নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে বলেছে যে নির্বাচন কমিশনের আধিকারিকরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এরকম একটা পরিস্থিতি ডক্টর ইন্দ্রনীল খান যে প্রশ্নটা তুলছেন, যে তাহলে এখন যে কোনো রকম গ্যাদারিং, যে কোনো রকমের জমায়েত যখন অ্যাভয়েডেবল, তখন নির্বাচনের জন্যই বা এত তাড়াহুড়ো কেন? দেখুন, আমি যে কথাটা বলবো, ব্যক্তিগতভাবে কথাটা নেবেন না, কিন্তু কোনো মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই কথাটা অন্তত ক্যামেরার সামনে বলতো না। আজকে ন্যূনতম লজ্জাবোধ থাকলে এটা তার স্মরণ করা উচিত যে তামিলনাড়ুতে 234-35টা সিটে তারা একদিনে নির্বাচন করলো, আর বাংলায় যখন জোর করে 8 দফা নির্বাচন করা হলো, নির্বাচন শুরুর সময় বাংলায় পজিটিভিটি রেট ছিল 2.8%, আর যখন 8ম দফায় নির্বাচনটা শেষ হলো, যখন লক্ষ লক্ষ লোক বাইরে থেকে পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে এখানে কোভিড ছড়িয়ে দিল, যখন হাজার হাজার বিজেপির নেতাকর্মীরা বাইরে থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো এসে, ইনক্লুডিং আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, যখন এখানে কোভিড প্যান্ডেমিকটাকে আরও বাড়িয়ে দিয়ে 8ম দফার সময় সেই 2%টাকে 33%-এ নিয়ে গেল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বলে সেই 33%টা গতকালের রেকর্ড অবধি 1.8%-এ নেমে গেছে, এবং এখনও ভারতবর্ষের অনেক রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ করোনায় অনেক ভালো জায়গায় আছে। আজকে এরা বড় বড় কথা বলছে, আজকে বাংলায় করোনার যে পরিণতি, সেটার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, এবং তার মধ্যেও লড়াই করে বাংলা যে এখনও ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যে ভালো আছে। এখনও ন্যাশনাল হেলথ মিশন বলছে যে বাংলা কোভিড ভ্যাকসিনেশনে প্রথম। আজকেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে সেকেন্ড ডোজ অফ কোভিড ভ্যাকসিনেশন সবথেকে বেশি হয়েছে বাংলায়, সবথেকে বেশি ডাবল ডোজ ভ্যাকসিনেটেড পিপল বাংলায়। এই কৃতিত্বটা মুখ্যমন্ত্রীর। কিন্তু যাতে এটা করা না যায়, প্রথম দিন থেকে শুরু করে বাংলাকে কিভাবে করোনা কবলিত করে দেওয়া যায় তার প্রচেষ্টা চালিয়েছে কেন্দ্রের সরকার, এবং 2রা মে নির্বাচনে ভরাডুবির পরে তারা প্রতি মুহূর্তে চেষ্টা করে গেছে বাংলার প্রত্যেকটা মানুষকে কিভাবে করোনা কবলিত করে মৃত্যুর দিকে ঢেলে দিতে হয়। ন্যূনতম রাজধর্ম কেন্দ্রীয় সরকার পালন করেনি। আজকের এই আলোচনায় আমি রাজনীতির কথা বলতে চাইতাম না, কিন্তু আমি দেখলাম একটা রাজনৈতিক দলের কিছু কিছু প্রতিনিধি আছে যারা এমনভাবেই বায়াসড হয়ে থাকে, তারা সবকিছুতে এই কথা বলতে চায়। কিন্তু আমি বলবো, দয়া করে আজকের দিনে এই ধরনের কথা বলে মানুষের কাছে উপহাসের পাত্র হবেন না। নির্বাচনও তো আপনারা করেছেন, 8 দফায় করেছেন। শুনুন, আপনার নাম ডক্টর খান নয়, হ্যাঁ শুনুন শান্তনু বাবু, আপনার নাম ডক্টর খান নয়, তবে ন্যূনতম লজ্জাবোধ থাকলে আজকে যখন দেবাঞ্জন কাণ্ডে
আপনারা দেখেছি যে কোন কোন প্রভাবশালীদের সব রয়েছে, তাদের মুখ চলে এসছে, কারা কারা ওই দেবাঞ্জনকে নিয়ে কলকাতা কর্পোরেশন দপ্তরে নিয়ে গেছিল সেগুলো আমরা দেখেছি। সুতরাং এবং এই ভুয়ো ভ্যাকসিনেশন যখন চলেছে আপনার দিলীপ ঘোষের সাথে কাদের মুখ এসছে, তখন আপনার নরেন্দ্র মোদীর সাথে কার মুখ এসছে, এই যে বাজে কথা বলবেন না। আপনার মতো ঘরে বসে থাকি না, আমরা সোশ্যাল সার্ভিস করি, আমরা সোশ্যাল সার্ভিস করি, 1 লক্ষ লোকের সাথে মিশি, তাই ভোটে জিতি। আপনার মতো দাঁড়িয়ে ভোটে হারি না, ন্যূনতম সৌজন্যতা তাই ওই জন্য ভোটে জিতি, আপনার মতো ভোটে হারি না। তাই জন্য আপনারা ইরিটেট বাজে করেছেন। কথা বলবেন না। আপনি আপনার নরেন্দ্র মোদীর সাথে কার কার ছবি ছিল? একদম একদম ঠিকই বলেছেন, সনাতন বাবুর সাথে ঠিকই কার কার বলেছেন। ছবি বেরোচ্ছে? সনাতন বাবুর কাছে বিজেপি, সনাতন বাবুর কাছে বিজেপি মেম্বারশিপ কার্ড পাওয়া যাচ্ছে। লজ্জা করে না আপনাদের? বাজে কথা নরেন্দ্র মোদীর সাথে কার ছবি ছিল? আপনি ছবি নিয়ে কথা বলছেন? আপনার মতো লোকেরা ভোটে হারায়, আমরা দাঁড়িয়ে ভোটে জিতি, কারণ মানুষের সাথে কাজ করি। আপনি বাজে কথা বলবেন না, আপনি বাজে কথা বলবেন না, আপনি একটা নির্লজ্জের মতো কথা বলছেন। একটা চিকিৎসক, একটা চিকিৎসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ডক্টর খান, ডক্টর সেন দুজনের কাছেই আসবো। ছবির কথা ডক্টর বলছেন। খান, ডক্টর সেন দুজনের কাছেই আসবো। আপনারা সমস্ত রাজনীতির বাইরে উঠে আপনারা চিকিৎসক এবং থার্ড ওয়েভের ভ্রুকুটি নিয়ে যখন বারবার চিকিৎসকরা সতর্ক করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পর্যটন কেন্দ্রগুলো, সেখানে বহু মানুষের ভিড়। কি বলছেন ডক্টর দেবরাজ যশ, কি বলছেন দেবজিৎ দত্ত, সেটাও জানবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি দেবজিতের কাছে যাব। দেবজিৎ, যদি আমরা দেখি যে একটু আগে যে শব্দবন্ধটা ডক্টর ইন্দ্রনীল খান ব্যবহার করলেন যে রিভেঞ্জ ট্রাভেল, সত্যি তো আমরা সবার একটা ভীষণ হাঁপ ধরা পরিস্থিতি। আমরা চাইছি যে কোনো না কোনোভাবে একটু, কেউ হয়তো কোনো স্টেকেশন বেছে নিচ্ছেন, কেউ কোনো একটা কাছাকাছি ট্যুরিস্ট স্পটে চলে যাচ্ছেন, কেউ একটু দূরে পা বাড়াচ্ছেন, কিন্তু কোথাও কি একটা বেলাগাম চিত্র উঠে আসছে না, যেটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে? দেখুন, বেলাগাম হওয়াটা চিরাচরিত জীবন ছকের বাইরে যাওয়ার একটা, ইটস ন্যাচারাল অ্যাকচুয়ালি। কিন্তু আমরা সবাই জানি পর্যটন ইতিহাসের সর্ববৃহৎ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক বদল হচ্ছে। একটা শব্দ ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে রেসপন্সিবল ট্রাভেল, দায়িত্বশীল পর্যটন। এখানে একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার এসে যাচ্ছে। দায়িত্বশীল পর্যটন হচ্ছে দায়িত্বশীল পর্যটক আর দায়িত্বশীল পর্যটন শিল্প, এই দুইয়ের কম্বিনেশনে টু ওয়ে ট্রাফিক, নট ওয়ান ওয়ে ট্রাফিক। হ্যাঁ, তো আমাদের এখানে যেটা মনে রাখতে হবে যে এই যে ব্যালেন্সিং, যে আমাদের এটা বিশ্বের সর্ববৃহৎ শিল্প এবং সর্ববৃহৎ এমপ্লয়িং ইন্ডাস্ট্রি, সবচেয়ে বেশি জীবিকা প্রদানকারী শিল্প। সেক্ষেত্রে যে 10% মানুষ, টোটাল যে জীবিকা আছে তার 10% মানুষ পর্যটনের সাথে জড়িত আছে, এবং তাদের অবস্থা কিন্তু সত্যিই খুব খারাপ, যে 15 মাস ধরে ব্যবসা ছাড়া থাকা। কিন্তু আরেকদিকে এটাও যেমন সত্যি, সেটা আরেকটা কথাও সত্যি যে আমাদের এটার থেকে, এই সংক্রমণ থেকে নিষ্কৃতি পেতে হবে। সেটা সম্ভব একমাত্র আমার মনে হয় সেফ ডেস্টিনেশন এবং সেফ ট্রাভেলার, নিরাপদ গন্তব্য এবং সুরক্ষিত ট্যুরিস্ট। কাজেই এই ব্যাপারে একটা আমি মতামত অলরেডি দিয়েছি। কাজেই যে ভ্যাকসিনেশন যেভাবে হচ্ছে, আমাদের পর্যটন শিল্পকে যেভাবে প্রায়োরিটাইজ করা হয়েছে ভ্যাকসিনেশনের জন্য, সেটা যেমন একটা ওয়ান স্টেপ। দ্বিতীয় স্টেপে হচ্ছে যে সুরক্ষিত। দেবজিৎ, এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সবই ঠিক, কিন্তু যদি আমরা দেখি তো আজকেই এই দীঘা এবং সংলগ্ন এলাকায় 40,000 ফুটফলস হয়েছে, আমরা যেটা খবর পেয়েছি। মানালির সাম্প্রতিক যে ছবি, সেটা আমাদের দেখে শিউরে উঠতে হচ্ছে। ফাইনালি পর্যটন তো আমাদের আনন্দের জন্য, একটু আমরা একটু ফ্রেশ লাগবে, একটু মানসিক শান্তি পাবো, একটু নতুন করে শুরু করব, সেটা করতে গিয়ে একটা ভয়াবহ বিপদ আমরা ইনভাইট করছি না তো? শিল্পকে যদি বাঁচিয়ে রাখতে হয় এবং বিপদ থেকে যদি দূরে থাকতে হয়, তাহলে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থাই একমাত্র পন্থা হতে পারে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যদি ফুলি ভ্যাকসিনেটেড ট্রাভেলারকে ট্রাভেল করতে দেওয়া যায়, RT-PCR রিপোর্ট দিয়ে ট্রাভেল করতে দেওয়া, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রিক্ট হয়, কঠোর হয়, যে সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরগুলো আছে সেগুলো যাতে পর্যটকরা মেনটেন করছে, স্টেক হোল্ডাররা মেনটেন করছে, আমার মনে হয় বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের টার্গেট হচ্ছে 60% কমিউনিটি should be either vaccinated or gone through this process. কাজে এই 60%-এর মার্কটা পেরোতে গেলে ডিসেম্বরের মধ্যে যদি আমরা চাই যে পরিমাণে ভ্যাকসিন আসে, তাহলে আমার মনে হয় যে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পর্যটনকে চালিয়ে রাখতে হবে। কারণ পর্যটন যদি না চলে, আজকে 15 মাস ধরে যে পর্যটন শিল্পের যে অবস্থা, তাতে কিন্তু বহু মানুষ যে পর্যটন শিল্পের সঙ্গে পর্যটন একটা
বিরাট ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে বহু লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে, সেটা যেমন ইম্পর্টেন্ট। আমি এখানেই ডক্টর যশের কাছে আসবো। ডক্টর যশ, যে আশঙ্কার বার্তা চিকিৎসকরা দিচ্ছেন, থার্ড ওয়েভটা সত্যি আমাদের এই যে ঈশান কোণে থার্ড ওয়েভের ভ্রুকুটি, সেটা আমাদের সবাইকে কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তারপরেও আমরা বেশ কিছু বেপরোয়া মনোভাব দেখছি। সত্যি কতটা কনসার্নের জায়গা রয়েছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, প্রথমে আমি যেটা বলি, এখন আমরা কোভিড যদিও একটু কমে এসছে, কিন্তু সমস্ত পালমোলজিস্টরাই একমত হবেন এখন একটা মানে অন্য আর একটা সংক্রমণ চলছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যেটা এবারে একটা স্ট্রেন পাচ্ছে, H1N1ও পাচ্ছে। তো আমি যদি কোভিডটা শরীর ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস নেই, ইনফ্লুয়েঞ্জাই, তো মানে ইনফ্লুয়েঞ্জার কিন্তু একটা বিরাট সংক্রমণ চলছে, যেটা একই রকমভাবে কোভিডের মতো ছোঁয়াচে, শুধু হয়তো 3 থেকে 5 দিনের একটা ইনকিউবেশন পিরিয়ড হয়। এবং প্রচুর সংখ্যক আমরা মানুষ পাচ্ছি যারা ইনফ্লুয়েঞ্জা থেকে, এবং তারা হিস্ট্রিও দিচ্ছে যে তারা কোনো পর্যটন জায়গায় বেড়াতে গেছে। তো এটা 1 নম্বর। দ্বিতীয়, আমি যেটায় আসি, যেটা বলা হচ্ছে ফুললি ভ্যাকসিনেটেড হলে তার আর আরটিপিসিআর লাগবে না। ফুললি ভ্যাকসিনেটেড হলে কিন্তু এই নয় যে আমার কোভিড হতে পারে না। মানে ফুললি ভ্যাকসিনেটেড আর নন ভ্যাকসিনেটেড তফাৎ হচ্ছে, ইউকেতে ধরুন 30,000 লোক হচ্ছে আক্রান্ত হয়েছে কালকে, তো জানুয়ারি মাসে যখন 30,000 আক্রান্ততে যত সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, এখন তার থেকে ওনাদের দেশে হাসপাতালে বা হসপিটালাইজেশনের চান্সটা কম। তো ভ্যাকসিনেটেড মানে কিন্তু যে কোভিড হবে না, এই ধারণাটা ভুল 1 নম্বর। আমি নিজে যেমন ধরুন 17 তারিখে আমরা সৌভাগ্যবান ছিলাম যে প্রথম দিনই ভ্যাকসিন পেয়েছি, তো আমাদের ক্ষেত্রে যে স্পাইক অ্যান্টিবডি সেটা কিন্তু আমরা করে দেখেছি, সেই লেভেলটা আস্তে আস্তে কমছে। তো এটাও নয় যে মানে ভ্যাকসিন নিলে হবে না। তৃতীয়ত যেটা আমি আসি, যে কোনো রকম গ্যাদারিং, আমরা প্রথম ওয়েভ যেমন দেখেছি অন্য একটা ধর্মীয় সমাবেশ থেকে হয়েছিল, দ্বিতীয় ওয়েভটা আর একটা ধর্মীয় সমাবেশ থেকে হয়েছিল। যখন লার্জ স্কেল গ্যাদারিং হয়, এবং এটা এই কারণেই আপনার নিয়ন্ত্রণটাও খুব মুশকিল, কারণ ধরুন আপনি একটা খেলা স্টেডিয়াম রয়েছে, আপনি বলতে পারেন 20% বা 30% দর্শক আসন পূর্ণ রাখবেন। আপনি একটা পর্যটন কেন্দ্রে এইভাবে বলা খুব মুশকিল যে আমি এতজন পর্যটককে অ্যালাউ করব, তার বিভিন্ন রকম বাউন্ডারি থাকতে পারে, তার হাজার হাজার হোটেল থাকতে পারে, তো সেটা অত্যন্ত মুশকিল। কিন্তু যদি আপনি কোনো জায়গায় এই নিয়ন্ত্রণটা না করেন, জীবিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন থাকলেই জীবিকা থাকবে, যেটা আমরা সবসময় বলি। তো জীবনটা অনেক আগে, জীবন থাকলে জীবিকা নিশ্চয়ই থাকবে। তো আমি মনে করি কোনো একটা জায়গায় আমাদের নিয়ন্ত্রণ এটা আনতে হবে এবং মানুষকে সচেতন হতে হবে, কারণ কেউ তো তাদের জোর করে যেতে বলছে না, তারা একেবারে। ডক্টর যশ, আমি এই জায়গাতেই আসবো যে সবার আগে তো মানুষের সচেতনতা একদিকে হচ্ছে প্রশাসনিক স্তরে একটা 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 বজ্র আঁটুনি, তার পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসেবে অনেকটাই নিজেদের আমার ওপর আপনার ওপর নির্ভর করে। সেই আমার আপনার যে সচেতনতার পার্টটা, সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় ঢেউয়ের পরও কি আমরা শিক্ষা নিচ্ছি? কোনো জায়গার ছবি কিন্তু সে কথা বলছে না। ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। করোনা অনেকটাই কম, এই সুযোগে বেরিয়ে পড়ছেন মানুষ। মুসৌরি, মানালি থেকে দীঘা, দার্জিলিং, ভিড়ে ভিড়াক্কার ছবিটা উদ্বেগ বাড়াচ্ছে প্রত্যেকের। ভিড় নিয়ন্ত্রণ আর ভ্যাকসিনেশনে জোর না দিলে তৃতীয় ঢেউয়ের ক্ষয়ক্ষতি রোখা অসম্ভব। বিশেষজ্ঞদের হুঁশিয়ারির পরও কতটা ফিরছে সচেতনতা? উৎসবের মরশুমের পর হুহু করে বেড়ে গিয়েছিল করোনার দাপট। চিকিৎসক বিশেষজ্ঞদের সতর্কতা সত্ত্বেও কুম্ভ স্নানে প্রোটোকল মানা সম্ভব হয়নি। তৃতীয় ঢেউয়ের আগেও সতর্ক করছে IMA, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। আদালতের হস্তক্ষেপে বন্ধ এবারে 4 ধাম যাত্রা, কিন্তু কাওয়ার যাত্রায় অনুমতি দিয়েছে উত্তরাখণ্ড সরকার। জুলাই শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত কাওয়ার যাত্রা চলবে। লক্ষ লক্ষ পুণ্যার্থীরা হরিদ্বার ও ঋষিকেশে গঙ্গাজল আনতে যাবেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, শ্রদ্ধা ও আস্থার বিষয়টি ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবানও চাইবেন না কেউ প্রাণ হারান। আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি। মুসৌরি, মানালি থেকে সিকিম ভিড় জমাচ্ছেন পর্যটকেরা, প্রমাদ গুনছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলার পর্যটন কেন্দ্রগুলোতেও হু হু করে ভিড় বেড়ে গিয়েছে গত কয়েকদিনে। আগাম সতর্কতা হিসেবে দীঘা, মন্দারমণি, তাজপুরে নয়া নির্দেশিকা জারি করেছে প্রশাসন। চলছে জোর কদমে মাইকিং। বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো যায় যে আপনারা সরকারি নির্দেশ অনুসারে কোভিড বিধি মেনে চলুন। এখানটা তো লোকেদের অর্ধেক লোকেদের দেখছি মাস্ক নেই, তারপরে সমুদ্রে নামছে স্নান করতে,
এইসব বিষয়গুলো একটু দেখাশোনা করে চলা উচিত। অনেকে স্বাস্থ্য মানে সংক্রমণ যে রোগটা সেটা কিছু নিয়ম না মেনেই আসছে। অনেকের হয়তো ইঞ্জেকশনই হয়নি, অনেকে ইঞ্জেকশন নেয়নি। দার্জিলিংয়েও কড়া ভূমিকা নিয়েছে প্রশাসন। মানুষ বাড়িতে থেকে থেকে খালি হ্যাঁ মানলাম করোনা থেকে পেয়েছিলাম, কিন্তু মেন্টাল ট্রমাতে কি করে বাঁচবো? কথা বলছি বলে মাস্ক পরলাম, মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে, ইনফ্যাক্ট যে হোটেলে এসেছি আমরা ওখানে বলেছি আমরা নিজের সামনে ওকে স্যানিটাইজ করিয়েছি। हम लोग बिना मास्क अंदर आना नहीं देते और जितना भी आएंगे तो हम 50% टूरिस्ट ही अलाउ करते हैं अंदर भी। ভ্যাকসিন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ। তথ্য বলছে জুনে দৈনিক গড় ভ্যাকসিনেশন হয়েছিল ৩৯,৮৮,৯৭৯। জুলাইয়ের প্রথম 11 দিনে দৈনিক ভ্যাকসিনেশনের গড় ৩৩,৮৮,৭৫১, অর্থাৎ গত মাসের চেয়ে দেশে দৈনিক ভ্যাকসিনেশনের গড় প্রায় 6 লক্ষেরও কম। একদিকে ভিড় নিয়ন্ত্রণ, অন্যদিকে ভ্যাকসিনেশন, আসন্ন ভয়াবহ বিপদ থেকে রক্ষা পাওয়ার এটাই যৌথ অস্ত্র বলছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ডক্টর সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, আমরা দেখেছি চারধাম যাত্রা সেটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এই যে কাওয়াড় যাত্রা তাই নিয়ে আমরা দেখছি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ভগবানও চান না কারোর কোনো ক্ষতি হোক, এবং শ্রদ্ধা এবং আস্থার সঙ্গে এটা জড়িত। ঠিকই, মানুষের বিশ্বাস, মানুষের ভাবাবেগ, ভক্তি, এই সমস্ত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কোথাও দাঁড়িয়ে যেভাবে আমরা দেখেছি যে কুম্ভ মেলা হোক দ্বিতীয় ঢেউয়ের আগে বা প্রথম ঢেউয়ের আগে তাবলিগি জামাত হোক, এই সমস্ত জমায়েত যে কোথাও একটা বিপদের সঞ্চার করেছে এটা তো অলরেডি দেখা গেছে। অতি অবশ্যই দেখা গেছে মৌপিয়া। প্রথম কথা আমার মনে হয় যে আমরা যখন সমস্ত রেস্ট্রিকশনগুলোকে তুলে দিচ্ছি এবং আমরা মাস মুভমেন্ট এবং মাস অ্যাগ্রেগেশন অফ পিপলকে অ্যালাউ করছি, সেইটা অ্যালাউ করার পরে আমরা বহু মানুষকে নিয়ে বলবো আপনারা ডিসিপ্লিনড হোক, আপনারা এটা করবেন না, আপনারা সেটা করবেন না। আমার মনে হয় দ্যাট ইজ ভেরি ব্যাড প্ল্যানিং। পৃথিবীর ইতিহাসে কোনো দিন একটা মাস গ্যাদারিং, মাস মুভমেন্টকে, লক্ষ লক্ষ মানুষকে তাদের একটা নিয়মানুবর্তিতা, তাদের অ্যাওয়ারনেসকে যদি আমরা শিক্ষা দিতে চাই আজকে, সেটা কখনো হয়ে ওঠেনি এবং এবারেও হয়ে উঠবে না। আসলে আমাদের হিসেবের গরমিল হচ্ছে এই যে নিঃশ্বাসে আমরা বলছি থার্ড ওয়েভ, আমরা থার্ড ওয়েভের যে একটা গাইডলাইন, একটা আবহাওয়ার পূর্বাভাস যেটা ফলো করছি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট লেভেলে, সেই আবহাওয়ার পূর্বাভাস যেটা সূত্রা মডেল, এই সমস্ত অনেক রকম মডেল আছে, সেখানে আমরা প্রথমতই আমরা এই ধারণা করে নিয়েছি যে আমরা জুলাইয়ের কাছাকাছি গিয়ে 30 কোটি লোককে ভ্যাকসিনেট করব, 60 কোটি ডোজ দেবো। কিন্তু আমাদের মেনে নিতে হবে যে আমরা তার ধারে কাছে নেই। আমরা তার থেকে অন্তত আমার একটা 35 to 40% শর্টফল থাকবে। তাহলে সেই ধারণা অনুযায়ী আমরা যেভাবে আনলকিং এবং মাস মুভমেন্ট অ্যালাউ করছি, একটার সঙ্গে একটা একেবারেই বেমানান। নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমরা ভ্যাকসিনেশন নিয়ে কতটা সিরিয়াস আজকের দিনে। আজকে রবিবার দিন হলে পরে সপ্তাহে একটা রবিবারে আমরা 20 লক্ষ ভ্যাকসিনেশন টাচ করতে পারছি না, 12 লক্ষ 14 লক্ষে সারা দেশ নেমে আসছে। তুমি ডেইলি ভ্যাকসিনেশন ইজ টু টাইম তুমি ট্র্যাক করো, দুপুর 3টের পরে ভ্যাকসিনেশন হয় না ভারতবর্ষে, এটা কোথাও দেখেছো? আমরা কতটা সিরিয়াস, আর কত আমরা কেবল সাধারণ মানুষের ঘাড়ে বন্দুকটা দিয়ে এটাকে প্রমাণ করব। আর আমরা আজকে এই যে কথাগুলো বলছি যে রেসপন্সিবল ট্যুরিজম, রেসপন্সিবল অমুক, ঠিক আছে, আমারও চোখে দেখতে ভালো লাগেনি যখন আমরা একটা প্যাকড ওয়েম্বলি স্টেডিয়াম দেখলাম, কিন্তু মনে রাখবেন যে ওই খেলাটা হচ্ছিল বিটুইন 2 countries which are about 60% vaccinated with double dose। ডক্টর সরকার, যদি ইফ আই এম নট রং, ডক্টর সরকার, যেখানে খেলাটা হচ্ছে সেই দেশেও কিন্তু ঘটনাচক্রে অতি সম্প্রতি কোভিড যে সংখ্যা, কোভিড সংক্রমণের সংখ্যাটা সেটা ঊর্ধ্বমুখী। না,
মৌপিয়া, তোমাকে যেটা বুঝতে হবে যে আজকে দুরকম স্ট্র্যাটেজি নিয়ে পৃথিবী কোভিডের খেলাটা খেলছে। একটা হচ্ছে অ্যাগ্রেসিভ ফুটবল, একটা হচ্ছে ডিফেন্সিভ ফুটবল। আজকে যারা 50% অফ মাস ভ্যাকসিনেশন উইথ ডাবল ডোজ পেরিয়ে গেছে, যে জিনিসটা সোমবার দিন ইউনাইটেড কিংডম করতে চলেছে, এটা একটা বিরাট গ্যাম্বল। আমরা জানি না তারা সাকসেসফুল হবে কি না। এই গ্যাম্বলটাকে বলা হচ্ছে লিভিং উইথ দ্য ভাইরাস, অর্থাৎ আমার সংক্রমণ বাড়বে, কেসের সংখ্যা বাড়বে, হসপিটালাইজেশন বাড়বে না, ডেথ বাড়বে না। এবং কিছুটা সেই প্রতিফলন আমরা কেরালার মধ্যে দেখছি। কেরালার আজকে 12,000-13,000 ইনফেকশন হচ্ছে, কিন্তু কেরালার হসপিটাল সিস্টেম ইজ নট আন্ডার স্ট্রেস। কেরালার মোর্টালিটি ভারতবর্ষের মধ্যে লোয়েস্ট 0.3%। হ্যাঁ, সুতরাং আজকে কিভাবে আমরা এটা ফেস আপ করব? আমরা কি আজকে সেই পলিসি ভারতবর্ষের ক্ষেত্রে কাট অ্যান্ড পেস্ট করে অ্যাপ্লাই করতে পারি? আমার ধারণা না। ভারতবর্ষের যে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা আমরা দেখেছি যে আমাদের টোকা মারলে আমরা টলমল করতে শুরু করি, ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা আজকে সেই জুয়োটা খেলতে পারবে না। আমরা যদি জানতাম যে আমরা জুলাইতে আজকে 50 crore ভ্যাকসিনেশনের কাছাকাছি পৌঁছচ্ছি, 10% শর্টফল আছে, আমি কিছুটা লিবারেল অ্যাটিটিউড নিতে পারতাম। আমি বুঝতে পেরেছি ডক্টর সরকার। আমি এখানে ডক্টর খানের কাছে আসবো। ডক্টর খান, একজন মুখ্যমন্ত্রী বলছেন গোটাটাই তিনি আস্থা এবং শ্রদ্ধার উপর ছেড়ে দিচ্ছেন। নাম্বার 1, নাম্বার 2, চিকিৎসকরা যেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন ভ্যাকসিনেশন রেট, সেটা নিয়েও একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। দেখুন, দুটো কথা আগে বলে নিচ্ছি। উনি কাউন্সিলর ভোটে জিতে একজন ব্যক্তি যদি মনে হয় খুব দাম্ভিক হয়ে যায়, খুব অহংকার থাকে, তো সেই অহংকার চূর্ণ হয়ে যেত কিন্তু বেশি দিন লাগে না। যেমন সিপিএমের ক্ষেত্রে আমরা দেখেছি, একসময় 210 ছিল, তারপর আবার 0 হয়ে গেছে আজকের দিনে 10 বছরের ব্যবধানে। আর একজন পরাজিত ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী হয়ে আছেন পশ্চিমবঙ্গে, এবং বিভিন্ন এলাকায় এবং আমাদের রাজ্যে। না, এই আলোচনায় না আমাকে যখন কথা বলতে দেওয়া হচ্ছে না, প্রথম কথা হলো আমার কথাটা তখন কমপ্লিট করতে দেয়নি, তার আগে একজনের মাইকটা অন করে দিয়েছিলেন। সুতরাং এবার বিষয়টা হলো মাস ভ্যাকসিনেশন, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ডক্টর সরকার বলছেন প্রত্যেকে সমস্ত বিভ্রান্তি দূর করতে বলে রাখি, যতজন স্পিকার রয়েছেন প্রত্যেকের মাইক অন থাকে। শুনে নিন, এর মধ্যে কোনো ডেলিবারেট অ্যাটেম্প থাকে না। লেট মি পুট ইট অন রেকর্ড। যতজন স্পিকার থাকেন প্রত্যেকের অডিও অন থাকে। আপনাকে অন রেকর্ড বলে দিচ্ছি। তো এর মধ্যে কোনো দুরভিসন্ধি বা ডেলিবারেট অ্যাটেম্প খোঁজার চেষ্টা করবেন না প্লিজ। অন্যের কথা বলার মধ্যে শুনুন না, আপনি যখন কথা বলছেন আরো 4 জন স্পিকারের মাইক অন আছে, এবং যখন অন্য কেউ কথা বলে আপনার মাইক অন থাকে, আপনি টেস্ট করে, আপনি অডিও টেস্টিং করে দেখতে পারেন। কিন্তু সেখানে না, নিশ্চয়ই, কিন্তু অন্য কারোর কথা বলাটা সমীচীন নয়। যখন অন্য বক্তারা কথা বলছেন তখন আমরাও কিন্তু তার সঙ্গে আমি সহমত হতে পারি, না হতে পারি, কিন্তু তার কথাটা আমরা শুনতে অসুবিধা নেই। সেই অবশ্যই সেটা আমাদের না, সেটা অবশ্যই প্রত্যেক মানুষের প্রত্যেকের না, সেটা শুনে নিন। আমি বিজেপি প্রতিনিধি হিসাবেই কথাটা বলছি, এবং আপনি যে এখন এবং এক্ষুনি যে আপনি মানছেন না তার প্রমাণ আপনি দিয়ে দিচ্ছেন। সেই শিষ্টাচার বোধটা যদি আপনার না থাকে, আপনাকে কথাটা কমপ্লিট করতে দেবেন। আপনার সময় আমি এক ফোঁটা ডিস্টার্ব করিনি, এবং আমি যখন কথা বলবো তখন আশা করি সবাইকে আমরা প্রত্যেককে রেসপেক্ট করি, আপনাকেও ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি। শুনুন, আবার একদম এখনো করছেন, এখনো আপনি যেটা করছেন, এখন কথা বলা হচ্ছে তখন আপনি বারবার করে সেটাকে ইন্টারাপশন করেন। আজ স্টেপ আপ করা, এবং সেই জন্য 21শে জুন ইউনিভার্সাল ভ্যাকসিনেশন বলা হয়েছে, এবং বিনামূল্যে সমস্ত মানুষের জন্য কিন্তু ভ্যাকসিনেশন ওপেন আপ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষ, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেকে যাতে বিনামূল্যে ভ্যাকসিনেশন পায় তার ব্যবস্থা করা হয়েছে। তার জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। এবং যেহেতু স্বাস্থ্য একটি স্টেট সাবজেক্ট, এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে আমাদের রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো ধরে এবং রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর। কিন্তু দুঃখের বিষয়, আজকে যে কোভিনের মতন অ্যাপ, একটা বিশ্ববন্দিত অ্যাপ, যেটা 142টা দেশ তার টেকনোলজি জানতে চেয়েছে, আজকে সেই কোভিন পোর্টালে আমরা পশ্চিমবঙ্গে কিন্তু একটা ভ্যাকসিনেশন সেশন দেখতে পাই না। আজকে একজন মানুষ যদি মনে করে আমার কাছাকাছি আমার পিনকোড দিয়ে যখন সার্চ করে যে আমার এখানে কোথায় ভ্যাকসিন হচ্ছে, আমি কালকে তাহলে সেখানে বিনামূল্যে ভ্যাকসিনেশন নিতে যাব, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ সেই থেকে বঞ্চিত হয় কেন? পশ্চিমবঙ্গের মানুষ কি দোষ করেছে? এই উত্তর কিন্তু দিতে হবে। কিন্তু অন্য রাজ্যে ডক্টর খান, আমি এই উত্তরই নেব। আমাকে তার আগে একটা ব্রেক নিতেই হবে। ডক্টর খান, একটা ব্রেক আমাকে তার আগে পুরোপুরি রাজনীতি, এই উত্তরই আমি নেব। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার।
ফিরে এলাম বিরতির পর। আমি ডক্টর শান্তনু সেনের কাছে আসবো। ডক্টর সেন, একগুচ্ছ অভিযোগ ডক্টর ইন্দ্রনীল খান আপনাদের বিরুদ্ধে তুলছেন। কোউইন অ্যাপ নিয়ে অভিযোগ তুলছেন যে কোউইন অ্যাপ শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও একাধিক দেশে গ্রাহ্য হচ্ছে, সেখানে আপনাদের আপত্তি কিসে? আশা করব আমাকে আনইন্টারাপ্টেডলি বলতে দেওয়া হবে। আমি তার আগে 10 সেকেন্ড ডক্টর সময় সেন, নেব। ইটস আ ডিবেট। আমি ডক্টর খান, ডক্টর সেন দুজনকেই বলছি ইটস আ ডিবেট। আনইন্টারাপ্টেড কথা বলতে দেওয়ার গ্যারান্টি আমি নাও দিতে পারি কাউকেই। না ঠিক আছে, চেষ্টা করবেন গুড জেস্টার দেখিয়ে যাতে আমাকে বলতে দেওয়া হয়। প্লিজ। ছবির প্রশ্ন তুলেছিল বলে আমি জানতে চাইবো যে ললিত মোদির সাথে নরেন্দ্র মোদির ছবিটা, তাহলে নরেন্দ্র মোদিকে উনি কি করবেন, নাম্বার 1। আর নাম্বার 2, সদ্য যে ধরা পড়েছে সনাতন, তার কাছ থেকে বিজেপির মেম্বারশিপের প্যাড পাওয়া গেছে, ভিজিটিং কার্ড পাওয়া গেছে, দিলীপ ঘোষের সাথে ছবি পাওয়া গেছে। উত্তরটা আমি আপনার কাছে রেখে দিলাম। আপনাকে আমি কতগুলো তথ্য দিয়ে বলি। সারা ভারতবর্ষকে নিন্দা করছে সারা বিশ্ব। আজকে ভারতবর্ষে মাত্র 4% লোক ডাবল ডোজ ভ্যাকসিনেটেড হয়েছে। আমি তথ্য দিয়ে বলছি, এটা আমি বলছি না, মিস্টার পুনাওয়ালা সিরাম ইনস্টিটিউটের, তিনি কি বলেছেন জানেন? এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে 6 কোটি ডোজ ভারত সরকার বিদেশে এক্সপোর্ট করেছে। এবং একটা স্ট্যাটিস্টিক্স বলছে যদি আমরা 3.2 মিলিয়ন করে পার ডে ভ্যাকসিনেট করতে পারি, তাহলেও ডিসেম্বরের শেষে গিয়ে মাত্র 45% টোটাল ইন্ডিয়ান লোক ভ্যাকসিনেটেড হবে। এবং সেই রেটেও যদি করি তাহলে 60% ভ্যাকসিনেটেড হবে 2022 সালের ফেব্রুয়ারি মাসে গিয়ে। কিন্তু দুঃখের বিষয় 3.2 মিলিয়ন পার ডে ভ্যাকসিনেশন আমরা করতে পারছি না। তাহলে সেই সংখ্যাটা কোথায় গিয়ে কবে পৌঁছবে ভেবে দেখুন। সুতরাং এই মিথ্যার বেশাতি হয়ে কথা বলবেন না। আজকে পশ্চিম বাংলায় যে ইনফ্রাস্ট্রাকচার আছে পার ডে আমরা 10 লক্ষ মানুষকে ভ্যাকসিনেট করতে পারি, কিন্তু আজকে এখানে আমরা ভ্যাকসিনেট করতে পারছি না। কলকাতা কর্পোরেশনে আমরা 1 লক্ষ কিন্তু মিস করে গেলেন যে পশ্চিমবঙ্গের মানুষ কেন আজকে নিজের ইচ্ছা অনুযায়ী ভ্যাকসিনেট করতে পারবে না। আজকে যদি ভারতবর্ষে টিকাকরণ কম হয় তার একটা বড় কারণ পশ্চিমবঙ্গে মানুষকে শাসক দলের দ্বারস্থ হতে হচ্ছে তার টিকাকরণের মতন একটা মৌলিক অধিকার। আজকে টিকাকরণ তো প্রত্যেক মানুষের জন্য, এটা করদাতার টাকা দিয়ে টিকা আসছে। তাহলে সেই প্রত্যেক করদাতাকে জানতে হবে সেই টিকাগুলো কালকে দেখেছি কেন মিথ্যা কথা বলছেন। অবশ্যই পশ্চিমবঙ্গে মানুষ টিকা পাচ্ছে না। আপনি মিথ্যে তথ্য বলছেন। কেন আপনি পশ্চিমবঙ্গের মানুষ টিকা পাচ্ছে না? সেখানকার পিন কোড আপনি সার্চ করুন, বলুন যে ওখানে ভ্যাকসিনেশন কোথায় হচ্ছে, বিনামূল্যে ভ্যাকসিনেশন কোথায় হচ্ছে। আপনি বলুন, মিথ্যা ঠিকই বলেছেন, কোনো মিথ্যা কথা হচ্ছে না তো। আপনি সরাসরি বলুন আপনি যে এলাকায় 100% পাবেন, সেই এলাকায় 100% পাবেন। তাহলে কোথায় আজকে আপনি নিজে বাংলায় বসবাস করেন, কলকাতা জুড়ে বাংলার কথা বলুন, সামনে আপনি বাংলায় কথা বলুন, আপনি কলকাতায় থাকেন, বাংলায় বসবাস করি। কি বলছেন আপনি? কলকাতা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে বেস্ট মেট্রোপলিটন সিটি, যেখানে সবথেকে বেশি ভ্যাকসিনেশন যদি কলকাতা ভারতবর্ষের মধ্যে সবথেকে ভালো সেটা কোথাও ব্যাকসিটে চলে যাচ্ছে কি? আমি এখানে ডক্টর যশের কাছে আসবো যে ডক্টর যশ, আমাদের প্রায়োরিটিটা কি আমরা ফিক্স করতে পারছি? খুব সংক্ষেপে আপনার কাছে আমার এটাই প্রশ্ন। না, আমি প্রথমেই বলি এই রোগে তো সবথেকে গুরুত্বপূর্ণ ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশন অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি। ভ্যাকসিনেশন যতক্ষণ না আমরা সবাইকে করতে পারবো ততক্ষণ বা একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শনকে করতে পারবো। তো ভ্যাকসিনেশন ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু সেকেন্ড প্রায়োরিটি অবশ্যই যেটা ডক্টর সরকারও বললেন যে কোনো দিন কোনো জায়গায় মাস গ্যাদারিং যদি হয় সেটাকে কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং সেটা চেষ্টা করাটাও উচিত নয়। তো দ্বিতীয় যেটা, যে আপনাকে কোনো রকম পাবলিক গ্যাদারিং, সেটা ধর্মীয় স্থান হোক বা হোক, সেখান থেকে এখনও অন্তত কিছুদিন যতক্ষণ না একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে আমরা ভ্যাকসিনেট করতে পারবো বা যে সংক্রমণের হার সেটাকে যখন অনেকটা সময় ধরে একটা শতাংশের নিচে নামাতে পারবো, ততক্ষণ আমার মনে হয় যে আমাদের এই সমস্ত রেস্ট্রিকশনগুলোকে, বিশেষ স্পেশালি পাবলিক গ্যাদারিং এবং হিউজ পাবলিক গ্যাদারিং, সেগুলোকে অ্যালাউ করা উচিত নয়। যদি মুখ্যমন্ত্রী বলেও থাকেন উত্তরাখণ্ডের, আমার মনে হয় যে এই ধরনের যে বিরাট সংখ্যক মানুষের জমায়েত, সেটাকে আপাতত অ্যালাউ করা উচিত নয়। খুব সংক্ষেপে দেবজিতের কাছে আমার প্রশ্ন, যে যেটা আপনি বলছেন অ্যাবসলিউটলি রাইট, যে বহু মানুষের জীবিকার প্রশ্ন জড়িত, সেখানে দাঁড়িয়ে রেসপন্সিবল ট্রাভেলের জন্য একদম 1 2 3 করে আপনি যদি বলেন যে ফর্মুলাটা কি হবে এই 1 2 3? প্রথম ফর্মুলা হবে যে অ্যাওয়ারনেস, জনগণকে সচেতন হবে, সরকারকে শক্ত হাতে সচেতন করতে হবে এবং
যারা স্টেক হোল্ডার্স আছে শিল্পকে সচেতন হতে হবে। যে একটা কথা সূত্র ধরে আমি বলতে চাই, ডেফিনেটলি মাস গ্যাদারিং এই ক্ষেত্রে খুবই বিপজ্জনক। সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করে দেখেন, যে কোনো আমাদের যে পর্যটন স্থলগুলো আছে, এই যে কোভিড-19-এর যে ইম্প্যাক্ট, তাতে অনেক পজিটিভ জিনিস হয়েছে। নিয়ার বাই ডেস্টিনেশনগুলো উঠে এসছে লোকাল মার্কেটের জন্য। ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বাজার হিসেবে উঠে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন গ্যাদারিংয়ের স্থান, দীঘার সমুদ্র সৈকতটা চোখে পড়ছে কারণ ওটা গ্যাদারিংয়ের স্থান। দার্জিলিংয়ের মলটা চোখে পড়বে কারণ ওটা গ্যাদারিংয়ের স্থান। সেক্ষেত্রে একটা উইন উইন জায়গা কিন্তু আমরা বার করতে পারি যদি আমরা খুব স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি এবং ট্যাকটিক্যালি প্ল্যান করি এবং আমি পর্যটন শিল্পের তরফ থেকে অনুরোধ করব, নিয়ন্ত্রিত পর্যটনকে বাঁচিয়ে রাখা হোক যতদিন অবধি না আপনারা আমাদের পুরো কমিউনিটি। এবং এখানে আমি শেষ করব শুধু এই বলে যে কতকগুলো খুব বাস্তব ফ্যাক্টর থাকছে। বাস্তব এই যে কোভিডের দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হলেও বিপদ আমরা পেরোতে পারিনি। তৃতীয় ঢেউয়ের যে ভ্রুকুটি সেটা খুব জোরালোভাবে ছায়াপাত করছে। এটাও বাস্তব যে হ্যাঁ সত্যি সমস্ত কিছু তো স্তব্ধ হয়ে থাকতে পারে না অনির্দিষ্টকালের জন্য। কাজেই কোভিডের সঙ্গে সঙ্গে আমাদের আস্তে আস্তে জীবন জীবিকা স্বাভাবিক করার যে প্রক্রিয়া সেটাও শুরু করতে হবে। কিন্তু এই যে দায়িত্বশীলভাবে এই দায়িত্বশীল হওয়াটা এটা ভীষণ জরুরি কি রাষ্ট্রের পক্ষে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অন্তত আশা করব যে এই কেন্দ্র রাজ্য তুতু ম্যায় ম্যায় এটার ওপরে উঠে, এটার ঊর্ধ্বে উঠে অনেক বেশি সমন্বয়ের ভিত্তিতে সেটা ভ্যাকসিনেশন হোক, সেটা কোভিড মোকাবিলা হোক, এইটা আরও সমন্বয় সাধন করতে হবে। কেন্দ্রে যে সরকার রয়েছে এবং রাজ্যগুলিতে যে সরকার রয়েছে তাদের মধ্যে কে কোথায় পাওয়ারে আছে এই সমস্ত কিছু ভুলে গিয়ে, এবং সাধারণ মানুষ যারা তাদের উপরও একটা বড় দায়িত্ব থাকে। আমাদের আরও রেসপন্সিবল হতে হবে কারণ কোভিড কিন্তু দাগাটা দিয়ে যাচ্ছে আমাদেরই, এটা মনে রাখতে হবে এবং আমাদের হাতেই রয়েছে এই চাবিকাঠিটা। আপাতত এখানেই শেষ করছি ক্রসফায়ার। দেখতে থাকুন জি24 ঘন্টা।